Bismillahirrahmanirrahim. I am Jalaluddin, English teacher of RCPSC. Today I have been teaching you a passage from class 9. The name of the passage is Meherjan. This passage is about river erosion. এই প্যাসেজটি নদী ভাঙন নিয়ে লেখা। তো the people of the river bank face various problems. And this passage is about these problems. I am going to teach you about the passage. We have seen in the picture a river. The name of the river is Jamuna. Jamuna is called greedy river. যমুনা নদীকে লোভী নদী হিসেবে অভিহিত করা হয়েছে কেননা this river destroys many houses every year. এই নদীটি প্রতি বছর অনেক বাড়িঘরকে ধ্বংস করে, অনেক বাড়িঘরকে পানির নিচে দেয়, অনেক নদী ভাঙনের কারণ হয়ে দাঁড়ায় এই নদীটি। সুতরাং প্যাসেজে আমরা জানতে পারবো যে কিভাবে এই যমুনা নদীটি মেহেরজানের জীবনকে ওলটপালট করে দিচ্ছে। প্যাসেজ পড়ার আগে আমরা প্রথমেই কিছু ওয়ার্ড মিনিং শিখব এবং ওয়ার্ড মিনিং শেখার সাথে সাথে আমরা প্যাসেজের লাইনগুলো পড়ব যাতে আমাদের প্যাসেজটি সহজ হয়ে যায়। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা প্যাসেজটা আগের বইয়ে ছিল ইউনিট 5 লেসন 1, বর্তমানের বইয়ে ইউনিট 2 লেসন 1 বা 2তে আছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। এই সকল শক্তিশালী নদীর লোভ। এখানে নদীকে পার্সনিফিকেশন করা হয়েছে। নদীরও নাকি লোভ আছে, যে লোভের কারণে তারা গ্রামকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তো আমরা এই প্যাসেজটির ওয়ার্ড মিনিং পড়ার সময় দেখব স্লাম। প্রথম শব্দটির অর্থ স্লাম। স্লাম মানে হলো বস্তি। আমরা দেখব মেহেরজান লিভস ইন এ স্লাম। মেহেরজান একটা বস্তিতে বাস করে। অ্যান্ড মেনি হেল্পলেস পিপল লিভ ইন স্লাম। আমরা জানি বাংলাদেশের অনেক অসহায় লোক বস্তিতে বাস করে, কিন্তু মেহেরজান তার বাড়িঘর ভাঙার কারণে সিরাজগঞ্জের শহর প্রতিরক্ষাকারী একটা বাঁধের উপরে যে বস্তি আছে এই বস্তিতে বাস করে। তাহলে মেহেরজান লিভস ইন এ স্লাম। মেহেরজান একটা বস্তিতে বাস করে। আমরা প্রথম শব্দটা বুঝতে পেরেছি, স্লাম। পলিথিন রুফ। মেহেরজানের বাড়িটা পলিথিন দিয়ে তৈরি। বাড়ির উপরের ছাদ মানে রোপটা কি দ্বারা তৈরি? পলিথিন দ্বারা তৈরি। হার পলিথিন রোপড শেল্টার লুকস লাইক এ কেস। তার পলিথিনের তৈরি এই বাড়িটা দেখতে একটা খাঁচার মতো মনে হয়। তাহলে মেহেরজান কি কোনো লাক্সারিয়াস বাড়িতে বাস করে? মেহেরজান কি কোনো সচ্ছল ব্যক্তি? না, সে একজন অসচ্ছল ব্যক্তি। শি ইজ এ রেচেড ওম্যান। শি ইজ এ ভেরি পোর ওম্যান। সো শি লিভস ইন এ স্লাম অ্যান্ড হার হাউস ইজ লাইক এ কেস। এবং তার বাড়িটা একটা খাঁচার মতো। তাহলে আমরা বুঝতে পারলাম রূপ শব্দের অর্থ কি? ছাদ। এবং তার বাড়ির রূপটা কি দ্বারা তৈরি? ছাত্রা পলিথিন দ্বারা তৈরি। আমাদের পরের শব্দটা রোর। রোর শব্দের অর্থ হলো গর্জন, শাউট, চিৎকার করা। এখানে আমরা প্যাসেজে দেখতে পারবো যে নদীর একটা গর্জন আছে। দ্য রিভার হ্যাজ এ রোর। দ্য রোরিং রিভার। নদীর যে প্রবাহমান নদীর যে গর্জন, এই গর্জনটাকে বোঝানোর জন্য এখানে রোর শব্দটা ব্যবহার করা হয়েছে। রোর বলতে আমরা মনে করি বাঘের গর্জন, দ্য টাইগার ইজ রোরিং, বাঘটা গর্জন করতেছে। কিন্তু আমরা প্যাসেজে দেখব দ্য রোরিং রিভার্স, দ্য যমুনা। যমুনা দ্য রোরিং রিভার। যমুনা নদীর পানির স্রোতের যে একটি শব্দ, এই শব্দটাকে বোঝানোর জন্যই এখানে লেখক রোর শব্দটা ব্যবহার করেছে, গর্জন, শাউট। তারপরে আমরা যে শব্দটা পেয়েছি সেটা হলো হুইসপার। হুইসপার মানে ফিসফিস করে বলা, শু শব্দ করা। আমরা দেখতে পাচ্ছি দুইটা মেয়ে কথা বলছে, দে আর হুইসপারিং। তারা ফিসফিস করে কি যেন বলছে। আমরা প্যাসেজে দেখতে পারবো দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টি।
যমুনা নদী থেকে যে বাতাসটা প্রবাহিত হচ্ছে সেই বাতাসটা শুশু শব্দ হচ্ছে, এবং এই বাতাসের কারণেই মেহেরজান যে রান্না করার জন্য আগুন জ্বেলেছিল, সেই আগুনটা আনস্টেডি। দেখেন এখানে শব্দটা আছে আনস্টেডি, অস্থির। আগুনটা একবার এই দিকে যাচ্ছে, আরেকবার, একবার ডান দিকে যাচ্ছে, একবার বাম দিকে যাচ্ছে। তাহলে হুইসপার শব্দের অর্থ এখানে কি? শুশু শব্দ করা। হুইসপারিং উইন্ড মানে যে শব্দটা শুশু শব্দ করতেছে, যে বাতাসটা। আমরা জানি যে নদীর পাশে বাতাস বেশি থাকে, সেই বাতাসেই মেহেরজান রান্না করার চেষ্টা করতেছে, এবং তার ফায়ারটা আনস্টেডি, তার আগুনটা কি আনস্টেডি, এক জায়গায় নাই, একবার এইদিকে যায়, একবার অন্যদিকে যায়। তো ঠিক আছে, পরের শব্দটা আমরা দেখতেছি, হোমলেস। হোমলেস মানে গৃহহীন। শেল্টারলেস, শেল্টারলেস মানে আশ্রয়হীন। তাহলে আমরা প্যাসেজ থেকে জানতে পারতেছি মেহেরজান বিকেম শেল্টারলেস ডিউ টু রিভার ইরোশন। মেহেরজান আশ্রয়হীন হয়ে গেছে নদী ভাঙনের কারণে। আবারও আমরা লাইনটা পড়তেছি, মেহেরজান বিকেম শেল্টারলেস ডিউ টু রিভার ইরোশন। নদী ভাঙনের কারণেই মেহেরজান আশ্রয়হীন হয়ে গেছে। তাহলে আমরা লাইনটা দেখতে পারলাম। পরের লাইন আমরা যাচ্ছি। এখানে মেহেরজান কিভাবে রান্না করেছে সেটা বলা হয়েছে এই লাইনে। মেহেরজান ব্যবহার করে ফলেন লিভস, ঝরা পাতা। আমরা গ্রাম অঞ্চলে গাছের পাতা ঝরে পড়লে ওই পাতা সংগ্রহ করে রান্না করি। ঠিক মেহেরজান ইউজেস ফলেন লিভস, ঝরা পাতা ব্যবহার করে, অ্যান্ড স্ট্র এবং খড় ব্যবহার করে। ধানের খড় আমরা সাধারণত ব্যবহার করি ফর কুকিং, রান্নার জন্য। তো মেহেরজানও কি ফলেন লিভস এবং স্ট্র ব্যবহার করতেছে রান্নার জন্য। লাইনটা আমরা বুঝতে পেরেছি, পরের লাইনে চলে যাব। আমরা মেহেরজানের অতীত সম্পর্কে দুইটা লাইন এখন পড়ব। ওয়ান্স, এক সময়, কোনো এক সময়, মেহেরজান হ্যাড এ হ্যাপি ফ্যামিলি। মেহেরজানের একটা পরিবার, সুখী পরিবার ছিল। কিরকম পরিবার? এ হ্যাপি ফ্যামিলি। বাট শি লস্ট এভরিথিং, কিন্তু সে সব কিছু হারিয়েছে ডিউ টু রিভার ইরোশন, নদী ভাঙনের কারণে। মেহেরজান কেন সবকিছু হারাইলো? নদী ভাঙনের কারণে। এবং আমরা আরেকটা শব্দ দেখতেছি, এখানে নদীর কথা বলা হয়েছে, এটা আমরা পরে দেখব। মেহেরজানের নদী ভাঙনে যে সবকিছু ধ্বংস হয়েছে, সে শব্দটা একটা ওয়ার্ড দ্বারা আমরা পড়েছি, সেটা হলো ডেমোলিশ। ডেমোলিশ শব্দের অর্থ ধ্বংস করা, হোল ডাউন। এইভাবে নদীর পানি মেহেরজানের বাড়িঘরকে কি ধ্বংস করে দিয়েছে। অবশ্য এই ছবিটা মেহেরজানের বাড়ি না, এই ছবিটা একটা প্রতীকী ছবি দেওয়া হয়েছে। তো ডেমোলিশ মানে কি ধ্বংস করা। আমরা দেখতে পাচ্ছি সেই ধ্বংসের ছবি। তাহলে মেহেরজান লস্ট, মেহেরজান হারিয়েছিল অল হার প্রপার্টি, তার সমস্ত সম্পত্তি। অল, অল, অল মানে কি সম্পূর্ণ। অল হার প্রপার্টি, প্রপার্টি জানি আমরা সম্পত্তি। ডিউ টু, ডিউ টু শব্দের অর্থ কারণে। ডিউ টু রিভার ইরোশন, নদী ভাঙনের কারণেই মেহেরজান তার সকল সম্পত্তি হারিয়েছিল বা হারিয়েছে। এখন মেহেরজান বর্তমানে যে জায়গায় বাস করে সেটা একটা এমব্যাঙ্কমেন্ট। এমব্যাঙ্কমেন্ট শব্দের অর্থ বাঁধ। এমব্যাঙ্কমেন্ট শব্দের অর্থ কি? বাঁধ। তাহলে মেহেরজান লিভস ইন এ স্লাম, বস্তিতে বাস করে, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্য একটা যে বাঁধ দেওয়া হয়েছে, এই বাঁধের উপরেই মেহেরজান একটা পলিথিন রুফের বাড়িতে বাস করে, একটা খাঁচার মতো একটা বাড়িতে বাস করে, যেটা আমরা পড়েছি। আমরা পরের শব্দটা দেখতেছি, রোর। আমরা জানি রোর শব্দের অর্থ হলো গর্জন, শাউট, বোম, হাউল ইত্যাদি। দ্য টাইগার ইজ রোরিং ফর বিং হাংরি, ক্ষুধার্ত হওয়ার জন্য বাঘটা গর্জন করতেছে। এখানে আমরা দেখব নদীও গর্জন করতেছে ক্ষুধার্তের কারণে। নদী কি করতে চায়? নদীর দুই কোল ভেঙে সেই ক্ষুধা মেটাতে চায়। এটা একটা পার্সনিফিকেশন। আমরা আরেকটা শব্দ দেখতে পাচ্ছি, স্লাম। স্লামের দুইটা আমরা সিমিলার সিমিলার মিনিং দেখেছি।
হোভেল অথবা হাট। হাট দ্বারা কুঁড়ে ঘর বোঝায়, আর হোভেল দ্বারা বোঝায় অতি নোংরা জায়গা। তো স্লাম দ্বারা, অবস্থি দ্বারা অতি নোংরা জায়গাকেই বোঝানো হয়েছে, যদিও আমরা শব্দটা আগেও পেয়েছি। এখন দেখবো যে মেহেরজান যে রান্না করতেছিল সেই আগুনটার অবস্থা কিরকম ছিল। সেই আগুনটার অবস্থা লেখক বলেছে আনস্টেডি, আনস্টেবল বা শেকি, অধীর, অস্থির, চঞ্চল, ধীর নয় এমন। এই আগুনটা ধীর ছিল না, এই আগুনটা কি একবার বাম দিকে যাচ্ছিল, একবার ডান দিকে যাচ্ছিল। কারণ আমরা জানি বাঁধের উপরে সর্বদা বাতাস থাকে। এই বাতাসের সামনে মেহেরজান কোনো রকম একটু বেড়া তৈরি করে, হালকা বেড়া তৈরি করে রান্না করতেছিল। সুতরাং তার রান্নাটা অতি সহজ ছিল না, তার রান্নাটাও অনেক কষ্টের ছিল, কারণ হিজ ফায়ার ওয়াজ আনস্টেডি। আমরা লাইনটা, প্যাসেজের লাইনটা কি দেখতে পাচ্ছি? দ্য ফ্লেম অফ দিস ক্যান্ডেল ইজ আনস্টেডি। এই মোমবাতির যে ফ্লেম বা শিখাটা, এই শিখাটা হলো অস্থির, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়। ঠিক একইভাবে মেহেরজান যখন রান্না করতেছিল, তখনও তার আগুনের শিখাটা কি ছিল? অস্থির। আমরা এর পরের শব্দটা দেখব, ডেমলিশ। ডেমলিশ শব্দটা আমরা আগেও পেয়েছি, যে ডেমলিশ অর্থ ধ্বংস করা। তাহলে আমরা এখানে প্যাসেজে পাচ্ছি দ্য গ্রিডি যমুনা, লুবি যমুনা। যমুনা নদীকে একটা লুবি মানুষের সাথে তুলনা করা হয়েছে। হ্যাজ ডেমলিশড, ধ্বংস করেছে। মেহেরজানস অল হ্যাপিনেস, মেহেরজানের যত সুখ আছে, যত শান্তি আছে, যত প্লেজার আছে, এভরিথিং ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য গ্রেডি যমুনা। দ্য যমুনা হ্যাজ ডিস্ট্রয়েড হার লাইফ, হার হ্যাপিনেস, হার দ্য মেম্বার অফ হার ফ্যামিলি, এটসেট্রা। আমরা জানি এই প্যাসেজে মনসুন বা রেনি সিজনের কথা বলা হয়েছে। তাহলে মনসুন শব্দের অর্থ কি? রেইনি সিজন বা বর্ষাকাল। আমি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, বর্ষাকালেই কিন্তু নদীর স্রোতটা একটু বেশি থাকে, তো এই সময়ের কথাই বলা হয়েছে। আর এইখানে আমরা মেহেরজানের বাড়িটাকে তুলনা করা হয়েছে কেস অর্থ এনক্লোজার। হার হাউস লুকস লাইক এ কেস, তার বাড়িটা দেখতে ঠিক একটা খাঁচার মতো মনে হচ্ছে। এইখানে মেহেরজান সম্পর্কে একটা কথা বলা হয়েছে, নিয়ারলি, প্রায়। নিয়ারলি শব্দের অর্থ অলমোস্ট, অ্যাপ্রক্সিমেটলি বা রাফলি, বাংলায় যাকে বলতে পারি প্রায়। শি ওয়াজ নিয়ারলি 45 বাট লুকস মোর দেন হার এজ। তার বয়স ছিল প্রায় 45, কিন্তু তাকে দেখলে এর চেয়ে বেশি বয়স্ক মনে হয়। ক্ষুধা যন্ত্রণায় তার বয়স মনে হয় 70, এইরকম। কিন্তু তার বয়স মাত্র 45, মধ্যবয়সী একজন মহিলা, তাকে দেখে মনে হয় যে জীবন শেষ। তাহলে আমরা নিয়ারলি শব্দের অর্থ কি বুঝতে পারলাম? প্রায়। ট্রিম্বল, ট্রিম্বল শব্দের অর্থ শিবার বা কাঁপতে থাকা। হার হ্যান্ডস ওয়ার ট্রিম্বলিং, তার হাত দুটি কাঁপতেছিল যখন সে চুলার মধ্যে ঝরা পাতা দিতেছিল, তখন শীতে বা ঠান্ডায় বা ক্ষুধার কারণে তার হাত দুটা কি কাঁপতেছিল। হার হ্যান্ডস ওয়্যার ট্রিম্বলিং, তার হাত দুইটা কাঁপ কাঁপতেছিল। তাহলে আমরা এই লাইনটা বুঝতে পেরেছি। আমরা এরপরে যে শব্দটা শিখবো সেটা হলো গ্র্যাজুয়ালি। এই গ্র্যাজুয়ালি শব্দের অর্থ ধীরে ধীরে, ক্রমান্বয়ে, ক্রমশ বা আস্তে আস্তে। একটার পর একটা হলে গ্র্যাজুয়ালি বলে। দ্য এরোশন অব দ্য যমুনা কনজিউমড গ্র্যাজুয়ালি অল হার ল্যান্ডেড প্রপারলি। এই যমুনা নদীর ভাঙনটা তার সকল সম্পত্তিকে ধীরে ধীরে একটার পর একটা গ্রাস করতে লাগলো। কি একটার পর একটা গ্রাস করতে লাগলো। তাহলে গ্র্যাজুয়ালি শব্দের অর্থ কি? ধীরে ধীরে। আমরা একসাথে প্যাসেজের লাইনটাও পড়লাম, আবার ওয়ার্ড মিনিংটাও পড়ে নিলাম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটু খেয়াল করতে হবে। এরপরে যে শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে, শেল্টার। শেল্টার শব্দের অর্থ আশ্রয়, শেষ সম্বল। তার যে শেল্টারটা ছিল, মেহেরজানের যে শেল্টার ছিল, শি লস্ট হার শেল্টার, সে তার আশ্রয়টা হারিয়েছিল। এরপরে এই প্যাসেজটা যে বিষয় নিয়ে বারে বারে বলা হয়েছে
সেটা হলো ইরোজন বা নদী ভাঙন। যাই হোক, আমরা পরের শব্দতে যাব। এইখানে আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটার শব্দের অর্থ হলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করা, ব্রেক ইনটু পিসেস। দেখো, আমি ছবির মাধ্যমে দেখাতে বুঝাচ্ছি সেটার শব্দের অর্থ কি। ব্রেক ইনটু পিচেস, ভেঙে টুকরো টুকরো করে দেওয়া। তাহলে দ্য গ্রিডি যমুনা হ্যাজ শেটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। এই লোভী যমুনাটা তার সুখ এবং স্বপ্নকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। প্যাসেজটা আমরা বুঝতে পেরেছি। তারপরে এই নদী সম্পর্কে আরেকটা কথা বলা হয়েছে যে মাইটি রিভার্স। মাইটি মানে শক্তিশালী, পাওয়ারফুল, স্ট্রং, ভেরি স্ট্রং। যেহেতু যমুনা নদীর স্রোত অনেক বেশি, এই কারণে এই নদীটাকে কি বলা হয়েছে, মাইটি রিভার্স। আমরা বুঝতে পেরেছি মাইটি রিভার্স বলার কারণটা। তারপর আরেকটা শব্দ আছে প্রম্পট। প্রম্পট হলো শীঘ্র বা দ্রুত, কুইক, র্যাপিড। উই শুড টেক প্রম্পট অ্যাকশন এগেনস্ট রিভার ইরোশন। আমাদেরকে নদী ভাঙনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা কি নদীকে থামাতে পারবো? পারবো না। তাহলে আমাদের আবহাওয়া পরিবর্তন কেন হচ্ছে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা পরের শব্দটা দেখতে পারছি, যমুনা ব্রিজ, এবং আমরা আগ্রার তাজমহলটা দেখতে পাচ্ছি। এই দুইটাই যমুনা নদীর তীরে অবস্থিত। সুতরাং রিভার যমুনা ইজ ভেরি পাওয়ারফুল রিভার। সো লেখক যে গ্রিডি যমুনা বলেছে, বা যমুনার ক্ষমতাকে বোঝানোর চেষ্টা করেছে, সেটা আমরা জানি যে ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। যমুনা ব্রিজ ইজ অন দ্য রিভার যমুনা অ্যান্ড তাজমহল ইজ অলসো সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ যমুনা। আমরা জানি প্যাসেজের প্রথম লাইন, ওয়ান্স মেহেরজান হ্যাড, কি ছিল, এক সময় মেহেরজানের ছিল হাউস অফ হার ওন, নিজের বাড়ি ছিল, ক্যাটেল, গরু মহিষ গবাদি পশু ইত্যাদি এই জাতীয় পশু ছিল, কাল্টিভেবল ল্যান্ড, এবং চাষযোগ্য জমি ছিল যেটা নদীর পাড়ে ছিল, নদীর কাছেই তার চাষযোগ্য জমিও ছিল। কিন্তু শি অলসো হ্যাড হ্যাপিনেস, তার সুখও ছিল। কিন্তু রিভার ইরোশনের কারণে, নদী ভাঙনের কারণে সে সবকিছু হারিয়েছে। তাহলে রিভার ইরোশন, নদী ভাঙন, ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, একটা অন্যতম প্রধান বিপদ, কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ, যেটা আবহাওয়া পরিবর্তনের কারণে হচ্ছে। আমরা জানি আবহাওয়া পরিবর্তন নিয়ে অনেক কথা হচ্ছে সারা বিশ্বে। এটার একটা অন্যতম ফলাফল হলো নদী ভাঙন। রিভার ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি। এইটা একটা চরম বাস্তবতা, হার্শ রিয়েলিটি, হার্শ রিয়েলিটি। এই শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? যারা নদীর পারে না, আমাদের মতো গাজীপুরের লোক, এই রিয়েলিটিটা বুঝতেই পারবে না। যারা ভাওলের গড় দেখেছে তারা ভাববে যে কখনো পানি আসবে না। তাহলে ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংক, যারা নদীর তীরে বাস করে তাদের জন্য একটা চরম বাস্তবতা। আমরা তো নদী দেখলেই শুকিয়ে যাই। হাওয়েভার, যখন নদী ভাঙতে থাকে তখন মনে হয় রিভার ইজ কামিং টুয়ার্ডস দ্য লোকালিটি। রিভার ইজ কামিং, নদীটা আসতেছে টুয়ার্ডস দ্য লোকালিটি, গ্রামের দিকে, গ্রামের দিকে নদীটা কি চলে আসতেছে, এইরকমই মনে হয়। আমরা আরো দেখতে পেলাম যে নদী কিভাবে ভাসিয়ে নিয়ে যায়। এই যে বাঁধের উপর যে বাড়ি তৈরি করেছে সেই বাড়ির দৃশ্যটা আমরা এখন দেখতে পাচ্ছি, একটা খাঁচার মতো বাড়ি। এই হাউস লুকস লাইক এ কেজ। এখানে মেহেরজান যেখানে রান্না করার চেষ্টা করতেছিল সেই দৃশ্যটা আমরা দেখলাম, এবং কি কারণে আগুনটা এইদিক ওদিক যাচ্ছিল তাও আমরা বুঝতে পারলাম। দেয়ার আর থাউজেন্ডস অফ পিপল লাইক মেহেরজান। মেহেরজানের মতো হাজার হাজার মহিলা আছে, লুজিং এভরিথিং, যারা সব কিছু হারাচ্ছে এভরি ইয়ার ইন বাংলাদেশ। প্রতি বছর বাংলাদেশে মেহেরজানের মতো এরকম হাজার হাজার মহিলা আছে যারা নদীর তীরে বাস করে, যারা তাদের বাড়িঘর, পশু, গবাদি পশু, গরু, হাঁস মুরগি ইত্যাদি হারাচ্ছে এবং নিজের জীবনও হারাচ্ছে। তো এখানে উম, এই নদীকে বলা হয়েছে গ্রিডি। গ্রিডি শব্দের সিমিলার মিনিং আসে কাভিটাস, অ্যাভারিশিয়াস,
ডোন্ট বি গ্রিডি, কখনো লোভী হইও না। এখানে যমুনাকে বলা হয়েছে গ্রিডি যমুনা, লোভী যমুনা। সুতরাং এখানে আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে টার্মাইল, অশান্তি, আনরেস্ট, রাইজ অ্যান্ড ফল। মেহেরজান রিমেম্বার্স দ্য টার্মাইল ইন হার লাইফ। মেহেরজানের মনে পড়ে যায় তার জীবনের উত্থান পতনের কথা। এক সময় তার সুখ ছিল, শান্তি ছিল, সব ছিল, এখন তার কিছুই নেই। ড্রেবার, ড্রেবার শব্দের অর্থ গ্রাস করা, খেয়ে শেষ করে ফেলা। ইট গ্রিডিলি, ইট আপ কমপ্লিটলি ইত্যাদি। ইট টুক দ্য রিভার্স অনলি এ ডে টু ডেবার মেহেরজান হাউস। নদীটার মাত্র একদিনই লাগছিল মেহেরজানের বাড়িটা গিলে খাইতে, গ্রাস করতে, শেষ করে ফেলতে। এই নদীর কয়দিন লেগেছিল? মাত্র একদিন লেগেছিল। আমরা দেখতে পাচ্ছি দ্য গ্রিডি যমুনা, লোভী যমুনা, হ্যাজ শেটার্ড হার দেয়ার ড্রিমস অ্যান্ড অল হ্যাপিনেস। তাদের স্বপ্ন এবং সুখকে কিভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, সেই দৃশ্যটা আমরা এখন ছবিতে দেখতে পাচ্ছি এবং সাথে সাথে প্যাসেজের লাইনটাও পড়তে পারছি। আমি প্যাসেজটা বোঝানোর জন্য অনেক দৃশ্য এখানে এনেছি। সরাসরি রিডিং প্যাসেজ পড়লে হয়তো এত ক্লিয়ার বোঝা যেত না। তো এই যে এখানে বাংলাদেশে প্রতি বছর কত লোক গৃহহীন হয় তার একটা আনুমানিক তালিকা দেওয়া হয়েছে। অ্যাবাউট 1 লাখ পিপল বিকাম হোমলেস এভরি ইয়ার। প্রায় 1 লক্ষ লোক প্রতি বছর গৃহহীন হয় ডিউ টু রিভার ইরোশন ইন বাংলাদেশ, বাংলাদেশে নদী ভাঙনের কারণে। আমার মনে হয় আমার বেশিরভাগ ছাত্র প্যাসেজটা বুঝতে পেরেছে। তাও কেউ কোনো প্যাসেজ না বুঝতে পারলে আমাকে কমেন্ট করলে আমি প্যাসেজটা তোমাদের আবার পড়ে দেব। এখানে প্যাসেজটা উম, সরাসরি প্যাসেজের লাইনগুলো দেওয়া হয়েছে। আমি এই লাইনগুলোই আগে পড়িয়েছি। মেহেরজান লিভস ইন এ স্লাম, স্লামে বাস করে। শি ইজ নিয়ারলি 45, ট্রাইং টু মেক ফায়ার, আগুন ধরানোর চেষ্টা করতেছে, ইত্যাদি লাইন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ মনোযোগ দেওয়ার সাথে জন্য। এখন আমরা দেখব এখানে মাইটি রিভার্স বলতে কি বোঝাচ্ছে। রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার্স, যে নদীর অনেক পানি আছে, অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস, এবং যেখানে স্রোতরা খুবই শক্তিশালী, ভেরি স্ট্রং কারেন্টস। কারেন্ট শব্দের অর্থ হলো স্রোত, নদীর স্রোত প্রবল, এই কারণে একে মাইটি রিভার বলেছে। ল্যান্ডেড প্রপার্টি দ্বারা কি বোঝাচ্ছে? প্রপার্টি ইন দ্য ফর্ম অফ সোর্স অফ ইনকাম টু ইটস অনার। মালিকের যে উৎসাহ, আয়ের উৎসাহ ছিল, যে জায়গা সম্পত্তি, এগুলো বলা হয়েছে। হুইসপারিং উইন্ড, উইন্ড দ্যাট ব্লোস উইথ এ হিসিং সাউন্ড, যে উম, বাতাসটা শু শব্দ করে যাচ্ছে তাকে হুইসপারিং উইন্ড বলছে। ডান্সিং ফ্লেম, ফ্লেমস মেড বাই পিপল টু রিমেম্বার দেয়ার পাস্ট, অতীতকে মনে করার জন্য। আচ্ছা, এটা এখানে বলা হয়েছে একটু হয়তো। এবং এই প্যাসেজ শেষে একটা শূন্যস্থানও আছে। মেহেরজান ইজ এ টিপিক্যাল হোমলেস ওম্যান, গৃহহীন মহিলা মেহেরজান। তো হাবিবার, তোমাদেরকে অশেষ ধন্যবাদ প্যাসেজটা বোঝার চেষ্টা করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।